ধানের জমিতে কি ইউরিয়া দিতেই হবে? ইউরিয়ার কি বিকল্প কিছুই নেই? যদি হঠাৎ করে ইউরিয়া বন্ধ হয়ে যায় তাহলে আমরা কি চাষ করা ছেড়ে দিতে হবে? আমরা কি আর কোনো চাষ করতে পারবো না? আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে ইউরিয়া ধান চাষে কি বা যে কোনো চাষে ইউরিয়ার প্রয়োজন কতটা, বা ইউরিয়ার বিকল্প সার কি কি হতে পারে, আর ইউরিয়া দিলে লাভ কি হয় বা ইউরিয়া দিলে ক্ষতি কি হয়। চ্যানেল নতুন, ভিডিও শুরু করার আগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য। যদি আজকের দিনে দাঁড়িয়ে দেখি ইউরিয়ার বিকল্প নানা রকম সার হতেই পারে, কিন্তু 100% যে সেই সারগুলো ইউরিয়ার পরিবর্তে আমরা ব্যবহার করে 100% কাজ পাবো সেটা কিন্তু নয়। আপনি ব্যবহার করতেই পারেন, কিন্তু নাইট্রোজেনের যে গাছের ঘাটতি সেটা একমাত্র ইউরিয়া বা নাইট্রোজেন সারেই কিন্তু পূরণ করতে পারে। মূলত ধান গাছের ক্ষেত্রে কি বলুন তো, 1 থেকে 40-50 দিন পর্যন্ত নাইট্রোজেন সারের প্রয়োজনটা হয় সর্বাধিক। যদি বলেন কেন? কারণ নাইট্রোজেন না দিলে গাছ সবুজও হবে না, গাছের পাশকাঠিও বাড়বে না, গাছ সঠিকভাবে খাবারও খেতে পারবে না, গাছ ফ্যাকাশে হয়ে যেতে। গাছের প্রথম দিকে যদি গাছ সবুজ না থাকে, যদি ফ্যাকাশে হয়ে যায়, পাশকাঠি যদি না বাড়ে, পরবর্তীকালে কিন্তু আমরা ধানের ফলন আর অতটা পাবো না। কারণ ধানের যত বেশি পাশকাঠি তত বেশি ধানের শীষ, তত ফলনও বেশি। যেমন আমাদের কিছু লাভ আছে, আবার ইউরিয়া ব্যবহার করে আমাদের কিছু কিছু ক্ষতিও আছে। যদি বলেন কেমন? ইউরিয়া ব্যবহার করলে কি হয়? গাছ সবুজ হয়, পাশকাঠি বাড়ে, শিকড় বাড়ে, সেরকম গাছ অনেক সময় কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। অতিরিক্ত নাইট্রোজেন সার আমরা সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আবার ইউরিয়া সার ব্যবহার করার পরে দেখবেন জমিতে হঠাৎ করে মাজরার জোরও বেড়ে যাচ্ছে, আবার হঠাৎ করে ধসাও লেগে যাচ্ছে, গাছ অনেক নরম হয়ে যাচ্ছে, সহজেই কিন্তু হেলে পড়ছে। যে কারণে আমরা ইউরিয়ার পরিবর্তে এমন কিছু আজকে সার নিয়ে আলোচনা করবো যে সারগুলো কিন্তু ইউরিয়ার পরিবর্তে ব্যবহার করা যায়। তার আগে জানতে হবে ইউরিয়া সার আমাদের গাছের ক্ষেত্রে কিভাবে কাজ করে। দেখুন, ইউরিয়া সার গাছের ক্ষেত্রে কাজ করে কেমন? যে ক্লোরোফিল গাছ তৈরি করে তার প্রধান উপাদান হলো নাইট্রোজেন। মানে আপনি যে বাড়িটা বানাচ্ছেন তার প্রধান উপাদান কি? হয় বালি হতে পারে, হয় সিমেন্ট হতে পারে, হয় গিটি হতে পারে। সেরকম আপনার ক্লোরোফিল তৈরি করতে নাইট্রোজেনের কিন্তু অবদান রয়েছে 100%। যদি আপনি নাইট্রোজেন না দেন, গাছ কিন্তু তার খাবার তৈরি করতে পারবে না। আপনি জমিতে বাকি যে সব রাসায়নিক সারগুলো অ্যাপ্লাই করছেন, পটাশ, ফসফরাস, সেই সারগুলো গাছ কিন্তু নিজে থেকে সবসময় খেতে পারে না। আমরা যেরকম খাবার খাই সেক্ষেত্রে লবণ বা চিনি মিশাতে হয় তার স্বাদ আনার জন্য, গাছেরও কিন্তু সেই রকম। গাছ কিন্তু অনেক সময় ট্রেসে পড়ে যায়, গাছ ঝিমিয়ে যায়। যে কোনো গাছের ক্ষেত্রে, সেটা ধান গাছ হোক বা সবজি গাছের ক্ষেত্রে, অতিরিক্ত বৃষ্টি হয়েছে, গাছ দেখছেন ঝিমিয়ে গেছে, গাছের কিন্তু খাওয়ার প্রতি কোনো মনোভাবেই নেই, গাছ কিন্তু ঝিমিয়ে নেতিয়ে পড়ছে। তখন কিন্তু আপনি সেই জমিতে ইউরিয়া সার ব্যবহার করলে কিন্তু কি গাছগুলো বেড়ে যেতে পারে, বা গাছগুলো যে ঝিমিয়ে ছিল সেই ঝিমিয়ে যাওয়াটা গাছ মরে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক ক্ষেত্রেই কমে যায়। যে ক্ষেত্রে কিন্তু নাইট্রোজেন সারটা আমরাকে ধানের ক্ষেত্রে কিস্তিতে কিস্তিতে ব্যবহার করতে হবে। আপনি যেমন ধানে প্রত্যেকবার চাপান দিচ্ছেন, আজকে একবার, আবার 10 দিন পরে একবার, আবার 10 দিন পরে একবার, সেরকম ধান গাছের যখন বয়স 10 থেকে 15 দিন, তখন যখন আমরা ফার্টিলাইজার সার ব্যবহার করব, সেই ফার্টিলাইজার সারটা কিন্তু গাছ 100% খেতে পারবে না। কোনো ক্ষেত্রে আপনাকেও যদি কিছু দেওয়া হয় শুধু ভাত, আপনি কিন্তু খেতে পারবেন না। সঙ্গে যদি মাংস বা একটু ভালো মন্দ দেওয়া হয়, আপনি একটু ভাতটা বেশিই খাবেন। সেরকম যে রাসায়নিক সারটা আপনি 10 কেজি কি 12 কেজি কি 15 কেজি ব্যবহার করেছেন, গাছ তার হয়তো 50% কি 30% খাবে। আর যখন আপনি ওই জমিটাতেই কিছুটা নাইট্রোজেন সার বা ইউরিয়া সার মেশাবেন, তখন কিন্তু 100% খেতে পারবে। আমরা ধানের জমিতে ইউরিয়া সার কতটা ব্যবহার করব? দেখুন, রাসায়নিক সারের সাথে আমি ইউরিয়া সারটা যেহেতু একবার বলেছিলাম, কিন্তু আজকের ভিডিওতে আমি যেহেতু ইউরিয়ার উপরে টপিকের উপরে ভিডিও বানাচ্ছি, তাও আমি আরেকবার বলে দিই, আপনারা ইউরিয়া সারটা ব্যবহার করবেন ধানের জমিতে 2 বার বা 3 বার। মানে একবারে কিন্তু সম্পূর্ণ নাইট্রোজেন বা ইউরিয়া সারটা দেওয়ার চেষ্টা কোনোদিনই করবেন না। তাতে কি হতে পারে? ধান পড়ে যেতে পারে, বা ধানে অতিরিক্ত রোগ লেগে যেতে পারে, ধান গাছ খুব নরম হয়ে যেতে পারে। এমন নরম হয়ে যাবে যে ধান গাছটাকে ঘুরিয়ে আনাটা কিন্তু খুবই মুশকিল ব্যাপার হয়ে যাবে। যে কারণে কি করবেন, ইউরিয়াটা 15 দিন থেকে 35 দিনের মধ্যে প্রত্যেকবার 10 কেজি, 5 কেজি, 8 কেজি এই হারে কিন্তু বিঘা প্রতি ইউরিয়া সারটা ব্যবহার করবেন। মোটামুটি আপ টু 20 থেকে 25 কেজি ম্যাক্সিমাম, জমি অনুযায়ী ম্যাক্সিমাম 20 কেজি, মিনিমাম 10 কেজি এই হারে বিঘা প্রতি ইউরিয়া সারটা ব্যবহার করার চেষ্টা করবেন। রাসায়নিক সারের সাথে মিশিয়ে ব্যবহার করলেও ভালো কাজ হবে, বা জিঙ্কের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন, বা যারা দানা কীটনাশক ওষুধ করে ফাটেরা, বোরোজ, সে তার সাথেও মিশিয়েও কিন্তু ছড়ানো যায়। আর যখন ইউরিয়া সারটা ব্যবহার করবেন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করতে হবে, জমিতে জল কতটা হচ্ছে। কিন্তু বন্ধুরা, জল থাকার কারণ, অতিরিক্ত জল থাকলে ইউরিয়া সার দেবেন না, একবারে জল না থাকলে ইউরিয়া সার দেবেন না। ইউরিয়া সারটা ব্যবহার করার সময় যে পরিমাণ জলটা থাকে, যেমন দেখবেন সেই জলটা 2 থেকে 3 দিন পর ইউরিয়া ব্যবহার করার পরে জলটা মারা যায়। তাতে কি হবে? আপনার জল যদি 2-4 দিন দাঁড়িয়ে থাকে, সেক্ষেত্রে গাছে পোকার জল বেড়ে যেতে পারে, বা রোগ লাগার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যেমন ইউরিয়া সারটা ব্যবহার করার পর জলটা 2 দিনের মধ্যে কিন্তু জমি থেকে সম্পূর্ণ মারা যায়। মারা যাওয়ার আবার 2 থেকে 3 দিন পর আপনি যে জল দেন, তাতে কিন্তু গাছে কিন্তু কোনো সাইড এফেক্ট আসবে না, ক্ষতি হবে না, গাছ পড়ে যাওয়ার সম্ভাবনাও কম হবে। কারণ গাছের গোড়া অনেক সময় জল থাকলে ইউরিয়া দিলে সেই গাছ নরম হয়ে যেতে পারে। তাহলে ইউরিয়ার বিকল্প সার কি কি হতে পারে? ইউরিয়ার বিকল্প সার এখন পর্যন্ত মার্কেটে 100% যদি কিছু খুঁজেন কিন্তু পাবেন না। একটা সার ব্যবহার করতে পারেন, সেটা অ্যামোনিয়াম সালফেট, সেটা ব্যবহার করা যায়, কিন্তু এটা ব্যবহার করলে
যেমন সুবিধা হয় তেমন কিছু অসুবিধাও আছে। বিকল্প হিসাবে ব্যবহার করা গেলেও কি এর পরিমাণটা ইউরিয়ার থেকে অনেকটাই বেশি। এখানে যেখানে 10 কেজি ইউরিয়া সার ব্যবহার করছেন সেখানে 15 থেকে 20 কেজি পর্যন্ত অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করতে হয়। আবার জমিতে যদি অতিরিক্ত পরিমাণে সালফার থেকে যায় সেই সব জমিতে কিন্তু অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা যায় না। জমি পরীক্ষা করে দেখতে হবে যে সালফারের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যামোনিয়াম সালফেটটা ব্যবহার করতে পারেন। এটা কি আর তাহলে বিকল্প কিছু নেই? হ্যাঁ, বিকল্প আছে। আপনি প্রথম থেকেই যে রাসায়নিক সারগুলো ব্যবহার করে করে যাচ্ছেন না, প্রথম থেকেই আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, আমাকে এই টাইপের রাসায়নিক সারই ব্যবহার করতে হবে যাতে ফসফরাস ও নাইট্রোজেন সার দুটো একসাথে মিশ্রিত আছে। তাতে কি, যেমন আপনি 20-20-0-13 বা ডিএপি যেখানে 18% নাইট্রোজেন 46% ফসফরাস, বা 20-20-0-13 থেকে 20% নাইট্রোজেন, এই সারগুলো যদি আপনারা চাপান সার হিসাবে ব্যবহার করেন তাহলে কিন্তু ইউরিয়া সারটা কম ব্যবহার করলেও আপনি কিন্তু মনের মতো রেজাল্ট পাবেন। যদি কেউ ডিএপি বা 20-20-0-13 ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কি ধানের প্রথম দিকে আমরা ইউরিয়া সারটা যেখানে 10 কেজি লাগছিল সেখানে 2 থেকে 5 কেজি দিয়ে কিন্তু আপনারা 100% রেজাল্টটা কিন্তু পেয়ে যাবে। যে দাদা তাহলে আমরা যে ন্যানো ইউরিয়া যেটা সমিতি থেকে আমরা অনেক সময় বা ইউরিয়া বা ডিএপি কিনলে ফ্রিতে দেয়, ওটা কি আমরা ব্যবহার করতে পারবো? দেখুন, ওটা ব্যবহার আপনারা করতেই পারেন, কিন্তু ওটা ব্যবহার করতে গেলে কিছু কিছু আমরা অসুবিধা ফেস করতে হয়। অনেক সময় বলে যে ওগুলো কোনো কিছুর সাথে মেশানো চলবে না, তাহলে এর সিঙ্গেল ভাবে ওটা স্প্রে করা অসুবিধা। এছাড়া অনেক সময় গাছের পাতা পুড়ে যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে কি অতিরিক্ত ডোজ দেওয়ার পরও আমরা কিন্তু কোনো রকম রেজাল্ট পাই না, কারণ ওগুলো ব্যবহার না করাটাই বেস্ট। জমিতে আমরা যে ইউরিয়া সার বা নাইট্রোজেন সারটা ব্যবহার করি, গাছ কি সেটা সরাসরি খেতে পারে? কোনোদিনই নয়। গাছ কিন্তু সেটা কিন্তু সরাসরি খেতে পারে না। ইউরিয়াটা ছড়ানোর পর ইউরিয়াটা কি হয়, মাটিতে ইউরিয়া ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করার পর সেটা অ্যামোনিয়ায় তৈরি, অ্যামোনিয়ায় পরিবর্তন হওয়ার পর সেটা আবার অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়াম পরিবর্তন হয়, অ্যামোনিয়াম থেকে কি হয়, সেটা নাইট্রেটে পরিবর্তন হয়। নাইট্রেট থেকে গাছ কিন্তু খাবার খেতে পারে। গাছ খাবার শোষণ করার তৈরি করার পর অ্যামাইনো অ্যাসিড তৈরি হওয়ার পর সেখান থেকে কি হয়, গাছের নতুন শাখা পোশাখা বা কোষ বাড়তে সাহায্য করে। তাতে কিন্তু গাছ সবুজ হয়, গাছের কিন্তু শাখা পোশাখা বাড়ে, টিলারিং বাড়ে, শিকড় বাড়ে, ফলনও কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। ব্যাপারটা একটু সহজ ভাষায় বলি, ধরুন একটা এক ইট ভর্তি ট্রাক আপনার বাড়ির সামনে দাঁড়িয়েছে, তার মানে কি ইউরিয়ার বস্তা আপনি নিয়ে এসেছেন। ইট ভর্তি ট্রাকে আপনার বাড়ি তৈরি হবে না যতক্ষণ ইটটা নামাচ্ছেন, সেরকম ইউরিয়া বস্তায় কিন্তু আপনার ধান গাছ সবুজ হবে। ট্রাক থেকে ইট যখন নামাবেন তার মানে আপনি ইউরিয়া ছড়িয়ে দিয়েছেন। সেই ইট দিয়ে আপনি যখন বাড়ি বানাচ্ছেন তার মানে ইউরিয়া কিন্তু অ্যামোনিয়া থেকে অ্যামোনিয়ামে ভাঙতে শুরু করেছে। গাছ যখন খাবে বা বাড়ি যখন তৈরি হয়ে যাবে তখন আপনি থাকতে পারবেন, তখন বাড়ি কিন্তু খুব সুন্দর বানানো হয়ে গেছে। সেরকম নাইট্রেট যখন পরিবর্তন হবে, নাইট্রেট থেকে গাছ কিন্তু খাবার নিয়ে খাবার তৈরি করতে পারবে, গাছের পাশ কাঠি বাড়বে, ফলনও বাড়বে। আমাদের এলাকায় বেশ কিছু নিচু জমি রয়েছে যেগুলো থেকে অতিরিক্ত ইউরিয়া বা ইউরিয়া সার ব্যবহার করলে ধানটা পড়ে যেতে পারে। সেই সব জমিতে আমাদের এখানে লোকাল যারা সব চাষি তারা ব্যবহার করে 20-20-0-13, মানে যেটাতে আপনার ফসফরাস রয়েছে 20% আর নাইট্রোজেন রয়েছে 20%, আর 0-0 যেটা আছে সেটা পটাশ, আর 13% সালফার। এই সারটা যদি আপনারা যেখানে ইউরিয়া ব্যবহার করছেন 10 কেজি, সেখানে যদি আপনারা 10 কেজির পরিবর্তে 10 থেকে 15 কেজি পর্যন্ত যদি 20-20-0-13 সারটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আমরা ইউরিয়ার পরিবর্তে যেরকম ইউরিয়াতে কাজ পাচ্ছেন সেই কাজটা এখান থেকে কিন্তু পাওয়া যায়। কিন্তু কি খরচটা তুলনামূলক ইউরিয়ার থেকে একটু বেশি। তাতে কি এতে রয়েছে ফসফরাসও রয়েছে, নাইট্রোজেন রয়েছে, সালফারও রয়েছে। সেই তুলনায় সারের দামটা অবশ্যই একটু বেশি পড়বে। ইউরিয়া ব্যবহার করার ক্ষেত্রে কিছু সতর্কতা আমরা অবশ্যই অবলম্বন করতে হবে। কি বলুন তো, অবশ্যই নিম কোটেড ইউরিয়া ব্যবহার করার চেষ্টা করবেন। আর কি, এখানে সেখানে কারো কথায় বা কোনো ভিডিও দেখে জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন। এটা হচ্ছে সব থেকে মাথায় রাখবেন, আপনার জমির অবস্থা কিরকম, আপনার জমিতে ইউরিয়া সার দেওয়া চলবে কি চলবে না সেটা বিবেচনা করার পরে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করবেন। এমন কিছু জমি আছে যেসব জমিতে ইউরিয়া সার কিন্তু কোনোদিনই প্রয়োজন হয় না, বা অন্তত ধান চাষে বর্ষাকালের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউরিয়া যদি দেওয়া হয় ধান কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। যারা বুঝতে পারছেন নতুন চাষ করছেন, অনেকেই আছে যারা হয়তো নতুন চাষ করছেন, আগে চাষ করার অভিজ্ঞতা থাকেনি, তারা পার্শ্ববর্তী মানে আপনার জমির পাশে যে চাষি আছে তাকে জিজ্ঞাসা করুন। নিজের পাশের চাষি আমার থেকে বা অন্য কারোর থেকে আপনাকে বেশি সহযোগিতা করতে পারবে ইউরিয়া সার ব্যবহার করার। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যখন ধানের শীষ বের হবে, ঠিক আছে, সেরকম সময় গাছ কিন্তু অনেকেরই হলুদ হয়ে যায়। অনেকে দেখবেন পটাশ ব্যবহার করে, অবশ্যই সেই সময়টা পটাশ ব্যবহার করার জন্য খুব উপযোগী, কিন্তু অনেকেই গাছ হলুদ হওয়ার জন্য কি করে, ইউরিয়া সার ব্যবহার করে। এই সময় ভুল করে কিন্তু কোনো রকম ইউরিয়া সার ব্যবহার করবেন। ইউরিয়া সার ব্যবহার করলে কি হবে, ধানের চিটে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চিটে হয়ে যাওয়া মানে কি, আপনার ধান গাছে ধান থাকবে কিন্তু ধানের ভিতরে চাল থাকবে, মানে আপনার এতটা কষ্ট করা বা এতটা খরচ করা সমস্যা কিন্তু লাভ হবে না। তার জন্য ইউরিয়া ব্যবহার করবেন অবশ্যই ধান গাছের 40 দিন কি 50 দিনের আগে। তারপরে কিন্তু কোনো ক্ষেত্রে ইউরিয়া ব্যবহার করা যাবে না। যদিও ব্যবহার করেন সেটা পটাশের সাথে 4 ভাগের সাথে 1 ভাগ হিসাবে ব্যবহার করা যায়। 1 কেজি পটাশের সাথে 250 গ্রাম কি 300 গ্রাম ইউরিয়া যদি মেশান, তাতে কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। যারা
নিয়মিত ভিডিও ফলো করেন, অনেকেই অনেক রকম কমেন্ট করেন। আমি একটা জিনিস আশা করব যে যারা ইউরিয়ার পরিবর্তে এমন কি কেউ আছেন যে কোনো সার ব্যবহার করেন, যদি করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। কমেন্টে জানালে অনেকেই কিন্তু সেখান থেকে উপকৃত হবে। জন্য যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে